এ কি, কি হলো নিতাই? এই মাঝ রাস্তায় গাড়ি থামালি কেন? স্যার, গাড়ি তো আমি থামাইনি। কেন জানি মনে হচ্ছে গাড়িটা নিচ থেকেই থেমে গেল। হয়তো পেট্রোল শেষ। আমি প্রথমেই সন্দেহ করেছিলাম। দেখলি তো, এই ভুইগড়ের সামনে এসেই আমার সন্দেহটা প্রমাণ হলো। এখন কি করা যায়? হ্যাঁ, তাই তো দেখলাম। দেখলাম মানে? তোর জন্যই তো এমন হলো। বের হবার আগেই তো বললাম যে পেট্রোল চেক করে নে। আমার কথা তো তোর কানে যায় না। এখন কি করবি বল? আচ্ছা, আমি শ্যামনগর চলে যাচ্ছি। সেখান থেকে পেট্রোল নিয়ে আসব। আপনি চিন্তা করবেন না স্যার। শ্যামনগর এখান থেকে কত দূর? তা মাইল 3 তো হবেই। বলিস কি রে? সর্বনাশ! মাইল 3? তার মানে 2 থেকে 2.5 ঘন্টার ফের। ভাবতে পারছিস তুই এখন আমার অবস্থা কি হবে? শুধু শুধু তোর জন্য এই অবস্থা। তা বলছি, যেতেই যখন হবে এখনই যা। 9টার মধ্যে ঢাকায় ফিরতে পারবে তো? তা পারবো স্যার। আচ্ছা, হয়েছে হয়েছে, তাড়াতাড়ি যা। আর ভবিষ্যতে এই ভুল যেন আর না হয়। নিতাই পেট্রোলের টাকা নিয়ে শ্যামনগরের দিকে রওনা দিল। আমি আবির মাহমুদ। এই ছোটোখাটো একজন লেখক বলা যেতে পারে। পাঠকের মতে আমি নাকি বাংলাদেশের 10 জন লেখকের মধ্যে একজন, কিন্তু আমি তা মোটেই বিশ্বাস করি না। আমার মতে আমার সাহিত্য নারকেল গাছের 2.5 হাত মাত্র। ভুইগড়ের একটি ক্লাবে প্রধান অতিথি হিসেবে এসেছিলাম। ট্রেনের টিকিট পাইনি, তাই গাড়িতে করে আসতে হলো। আর ফেরার পথেই এই দুর্যোগ। গাড়ি থেকে নেমে একটু পরিবেশটা দেখলাম। এখন মাঘ, ধান কাটা শেষ হয়েছে। ধুধু প্রান্তর, বসত বাড়ির কোনো চিহ্ন নেই। এটা হচ্ছে রাস্তার পূর্ব দিকের দৃশ্য। রাস্তার পশ্চিম পাড়েও একই দৃশ্য। কয়েকটি বড় বড় গাছ আর মাঠ ছাড়া কিছুই নেই। তবে আমার সামনে মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া। এই ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছে। যদিও এখন বিকেল, তবে কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে। তখন ঠান্ডা আরও বাড়বে। মনে মনে আমি একটি গল্পের প্লটের কথা চিন্তা করছিলাম। আমি বেশ বুঝতে পারছিলাম এখানে আমি আর ওই কাকতাড়ুয়াটা ছাড়া আর কেউ নেই। এমন একাকিত্ব আমি আগে কখনো বোধ করিনি। ফসলের মাঝখানে দাঁড়িয়ে আছে ওই নকল মানুষ কাকতাড়ুয়াটা। কাকতাড়ুয়াটা দেখতে ভয়ঙ্কর। একটা ছেঁড়া জামা পরা, চোখ দুটো যেন আরও ভৌতিক। কাকতাড়ুয়ার জামাটা কেমন যেন চেনা চেনা লাগছে। কার কথা যেন মনে পড়তে চাইছে আমার। কার কথা না, মনে করতে পারলাম না। তবে আমার কেন জানি মনে হচ্ছে ওই রকম জামা পরতে কাউকে আমি দেখেছিলাম এর আগে। আর এমন নির্জনতা আমার জীবনে এই প্রথম, তাও আবার কাকতাড়ুয়ার সাথে। কি আর করা। কিন্তু কেন জানি মনে হচ্ছে ওই কাকতাড়ুয়া আমাকে আকর্ষণ করছে। সেটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কিছু জিনিস লক্ষ্য করলাম। সাথে সাথেই আমার বুকটা কেঁপে উঠল। মনে হচ্ছে কাকতাড়ুয়াটা স্থান পরিবর্তন করলো। আমি কি ঠিক দেখলাম? না 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 না, এই তেপান্তরে দাঁড়িয়ে আমি হয়তো আবোল তাবোল ভাবছি। আবার দেখলাম সেই স্থান পরিবর্তন করলো। না, আমি তাহলে ঠিকই দেখছি, কোনো সন্দেহ নেই। আরে, ও তো আমার দিকেই আসছে। হঠাৎ কাকতাড়ুয়াটা মানুষের রূপ নিয়ে বলল, কাকু! আরে, এই গলা তো আমার খুবই চেনা। আমাদের এককালের কেয়ারটেকার বলাইয়ের গলা। বলাই তো ভুইগড়েই থাকতো। আমি হয়তো ভুলে গিয়েছিলাম সে কথা। বলাই এগিয়ে এসেছে। এখন সে মাত্র আমার থেকে 15 গজ দূরে। আমাকে চিনতে পেরেছেন কাকু? আমি সাহস সঞ্চয় করে বললাম, তুমি তুমি বলাই না? যাক, এতদিন পরেও আমাকে চিনেছেন কাকু। ধন্যবাদ আপনাকে। মানুষের মতো লাগছে বলাইকে। আমি একটু সাহস করে বললাম, আমি চিনেছি তোমার শার্ট দেখে। শার্টটি তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম। হ্যাঁ কাকু, আপনি দিয়েছিলেন।
আপনি আমার জন্য অনেক কিছুই করেছেন, কিন্তু আমার শেষ পরিণতিটা এমন হলো কেন কাকু? কি দোষ ছিল আমার? আপনারা কেন আমার কথা বিশ্বাস করলেন না? আমার মনে পড়ে গেল 5 বছর আগের ঘটনা। বলাই আমাদের পুরাতন চাকর ছিল। তা 15 বছর তো হবেই। যেটা ভাবিনি সেটাই করলো বলাই। সে একদিন আমার বিয়ের ঘড়িটা চুরি করলো। বলাইকে আমরা নিজেদের বাড়ির সদস্যই ভাবতাম। তবে সে পুরোপুরি অস্বীকার করে যে সে ঘড়িটা চুরি করেনি। কিন্তু আমার বাবা পুরোপুরি নিশ্চিত ছিল এই ভেবে যে বলাই চোর। তাই তাকে কাজ হতে ছাঁটাই করা দেওয়া হলো। কাকু, আপনাদের ওখান থেকে চাকরি চলে যাওয়ার পর আমার কি হয়েছিল জানেন? আমি আর কোথাও চাকরি করিনি, কারণ আমার কঠিন অসুখ হয়। টাকা নেই, পয়সা নেই, চিকিৎসা করব কিভাবে? সেই অসুখই আমার শেষ অসুখ। আমার এই জামাটা আমার ছেলে রেখে দেয়। সেই জামাটা কিছুদিন পরে, তারপর জামাটা ছিঁড়ে যায়। তারপর সেটা হয় কাকতাড়ুয়ার পোশাক, আর আমি হয়ে যাই সেই কাকতাড়ুয়া। কেন জানেন কাকু? জানেন কাকু আপনি? কারণ আমি জানতাম একদিন না একদিন ঠিক আপনার সাথে আমার দেখা হবে। আমি খুব কষ্ট পেয়েছি কাকু। আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাই আজ। সেটা কি বলাই? বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির পেছন দিক দিয়ে খোঁজ করবেন। গত 3 বছর যাবৎ ঘড়িটা ওখানেই পড়ে আছে কাকু। আপনার নতুন চাকর হয়তো ভালো করে ঝাড়ু দেয় না, তাই হয়তো সে দেখতে পায়নি। আপনি ঘড়ি পেয়ে গেলে হয়তো বুঝতে পারবেন যে বলাই কোনো দোষ করেনি। অথচ আপনারা আমাকে চোর সাব্যস্ত করে মৃত্যুর দিকে ঠেলে দিলেন কাকু। তবে আপনাদের প্রতি আমার কোনো রাগ নেই। এতকাল পরে নিশ্চিন্ত হলাম কাকু। আমি আসি, আমি আসি। তেল এনেছি বাবু। নিতাইয়ের কণ্ঠে আমার ঘুম ভাঙল। এ কি, গল্পের প্লট ভাবতে ভাবতে গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিলাম নাকি? ঘুম ভাঙতেই আমি কাকতাড়ুয়াটার দিকে তাকালাম। সেটা যেমন ছিল তেমনই আছে। আর বাড়িতে এসে আলমারির তলাটা খোঁজাখুঁজি করতেই ঘড়িটা বেরিয়ে পড়ল। হিসেবটা কিছুতেই মেলাতে পারছি না আমি। তবে মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে ভুল আমার বাবা করেছে বলাইকে চোর ভেবে, সে ভুল অন্তত আমি করব না। আজ হতেই বলাইয়ের পুরো পরিবারের দায়িত্ব আমিই নেব। হ্যাঁ, আমিই নেব। এটাই ফাইনাল। এতে অন্তত কিছুটা হলেও প্রায়শ্চিত্ত হবে।